হ্যালো, লার্নমার্স.com-এর পক্ষ থেকে আমি শাহ মোহাম্মদ পলাশ সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আমি অনেকদিন পর আরেকটা ভিডিও আমি তৈরি করলাম আপনাদের জন্য। তো আমার এই ভিডিও শুধুমাত্র যারা নতুন আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন তাদের জন্য। তো তার আগে আমি আমার আর্নিংটা দেখাই। এটা হচ্ছে আমার গত 30 দিনের আর্নিং। তো প্রায় $1000 কাছাকাছি আমার আর্নিং হচ্ছে। তো আমি অনেকদিন পরে ভিডিওটা আপলোড করলাম বা তৈরি করলাম। তো এর ভেতরে আমি বেশ কিছু কাজ করেছিলাম আমার এই ওয়েবসাইটের জন্য। তার কিছু টেকনিক আমি আপনাদের সাথে শেয়ার করব, যে একটা ওয়েবসাইট কিভাবে র্যাঙ্ক করা যেতে পারে, কি কি কারণে র্যাঙ্ক হতে পারে। তো সেগুলো নিয়ে আমি মূলত আলোচনা করব। তো আমি যদি এই মাসটা দেখাই, শুধু এই 21 দিনের আর্নিংটা দেখাই, দেখুন অলরেডি $720 আর্নিং হয়েছে। আচ্ছা, তো মোটামুটি আর্নিংটাতে আমি অনেক হ্যাপি, কারণ এই একটা ওয়েবসাইটে আমার এই বিগ অ্যামাউন্ট দিচ্ছে। তো আমার মেইন গোল হচ্ছে এই ওয়েবসাইটটা আমি একটা ভালো দামে সেল করে দেব 6-7 মাস পর। তো আশা করা যায় আমার টার্গেট হচ্ছে এখন পর্যন্ত আমার টার্গেট হচ্ছে $40,000 কাছাকাছি হলে আমি বেচে দেব। তো আমার ধারণা যে আর্নিংটা আরও বাড়বে। তো আর্নিং যত বাড়বে আমার টার্গেটটাও তত বাড়বে। তো আসলে কিভাবে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করা যেতে পারে তার কিছু টেকনিক আমি আপনাদেরকে শেয়ার করব। এটা হচ্ছে আমার একদম নতুন একটা ওয়েবসাইট। এটা মূলত গুগল অ্যাডসেন্সের জন্য এই ওয়েবসাইটটা তৈরি করছি। তো এই ওয়েবসাইটের বয়স 15-20 দিন বা এরকমই হবে। এই মাসে আমি এই ওয়েবসাইট স্টার্ট করেছি। তো এই ওয়েবসাইটটা যদি আমি একটু অডিট করি, তাহলে দেখা যাবে যে অলরেডি 20 নম্বর পজিশনে প্রায় 10-12টা কিওয়ার্ড কিন্তু চলে এসেছে। ঠিক আছে, কারণ আমার ছিল মানে আমার কিওয়ার্ড কম্পিটিটর ছিল 0, যার কারণে এত তাড়াতাড়ি একটা রেজাল্ট পাচ্ছি আমি। তো আসলে শুধু ব্যাকলিঙ্ক বা অন পেজ এসইও করলেই যে ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে এমন কিন্তু না। তো আমাদের মেইন ফোকাস দিতে হবে যে একটা ইউজার সে যেন আমাদের ওয়েবসাইটটা ভালোভাবে পড়তে পারে বা পড়ে যেন বুঝতে পারে। ধরুন আমরা এমন একটা কিওয়ার্ড নিয়ে কাজ করলাম, সেটা গুগল অ্যাডসেন্সের জন্য হোক বা আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য হোক। তো কম্পিটিটর একেবারেই 0, আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্ক করে আমরা কন্টেন্ট পোস্ট করলাম, আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক করলো, ইউজাররা আমাদের ওয়েবসাইটে আসলো। এসে যদি আমাদের কন্টেন্টটা ভালোভাবে পড়তে না পারে তাহলে কি হবে? তাহলে তারা ব্যাগে গিয়ে অন্য একটা ওয়েবসাইটে ভিজিট করবে এবং সেই ওয়েবসাইটে কিন্তু র্যাঙ্ক করবে, কারণ সেই ওয়েবসাইটের কন্টেন্ট সেই ইউজারটা ভালোভাবে পড়তে পারছে। তো কন্টেন্টটা পড়তে গেলে কন্টেন্টটা সুন্দরভাবে সাজাতে হবে, আর্টিকেলগুলো সুন্দরভাবে সাজাতে হবে। তো এই কৌশলটা আমি আপনাদেরকে শেয়ার করছি। সেটা হচ্ছে আমরা যারা কন্টেন্ট লিখে নিই, তো আমরা মোটামুটি অন পেজ এসইও জানি যে এইভাবে কন্টেন্টটা সেট আপ করতে হবে। হেডিং 1 যেটা বলি আমরা, সেটা একটা কন্টেন্টে একবারই থাকবে, তারপরে হেডিং 2 থাকবে বা হেডলাইন 2 থাকবে। তারপর হচ্ছে আমরা জানি হচ্ছে একটা হেডিংয়ের ভেতরে 300 ওয়ার্ডের বেশি থাকবে না, বা একটা প্যারাতে 150 ওয়ার্ডের বেশি থাকবে না। এটা কিন্তু আমরা জানি। তো এটা নিয়ে বলার আর কিছু নেই। তো আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমাদের যে রাইটার, সে আমাদেরকে আর্টিকেল লিখে দিল ধরুন এইভাবে। আমরা আমাদের রাইটারকে সব রুলস বা সব সিস্টেম আমরা বলে দিয়েছি যে এভাবে আমাদেরকে কন্টেন্ট লিখে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি উদাহরণ দিয়ে দেখে দিচ্ছি, একটু সময় দিতে হবে আমাকে। আচ্ছা, এটা হচ্ছে একটা প্যারা এবং এটা হচ্ছে একটা প্যারা। তো এই প্যারার ভেতরেও কিন্তু 150 ওয়ার্ডের বেশি নাই, 150 ওয়ার্ডও নাই, অনেক কম হবে। এই প্যারাতেও আশা করি 150 ওয়ার্ড নাই বা 150 ওয়ার্ডের বেশি নাই, 150 ওয়ার্ডের কমই আছে। তো আমরা যদি কন্টেন্টটা যদি এইভাবে যদি লিখে যদি পোস্ট করি বা এইভাবেই যদি আমরা পোস্ট করি, তাহলে কিন্তু ইউজারদের পড়তে একটু কষ্ট হবে। এই জন্য কষ্ট হবে কারণ আমরা জানি ম্যাক্সিমাম ইউজার কিন্তু মোবাইল ডিভাইসের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে আসবে। 50% কিন্তু মোবাইল ডিভাইসের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে আসে, আর 50% আসে হচ্ছে কম্পিউটার বা ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমে। ঠিক আছে, তো যদি মোবাইল ডিভাইসে যদি আসে, এসে যদি এরকম একটা কন্টেন্ট দেখতে পায়, তাহলে কিন্তু অনেক লম্বা মনে হবে।
তার তার মোবাইলে কিন্তু অনেক লম্বা বা অনেক বড় দেখাবে। এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এক লাইন বা হাফ লাইনের ভিতরেই যদি কোথাও যদি আমরা যদি ফুল স্টপ পাই, সেখানে আমরা ইন্টার দিয়ে একটা গ্যাপ দেব, একটা করে গ্যাপ দেব, এই যে গ্যাপ দেবো। এই গ্যাপ দেওয়ার ফলে হলো কি যে এই লেখাটা পড়ার পরে বুঝতে পারবে যে এরপরে এই লাইনটা আছে, ইজিলি কিন্তু তারা বুঝতে পারবে, একটা ইউজার কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, তো দেখুন আমি প্রত্যেকটা আর্টিকেলে কিন্তু প্রত্যেকটা প্যারায় কিন্তু আমি এইভাবে কাজ করেছি। দেখুন এখানে প্রায় হাফ লাইনের ভিতর লিখে আমি ইন্টার দিয়েছি। তো রাইটার যেভাবে দিক, আমরা কিন্তু হাফ লাইন বা এক লাইন পরে কিন্তু আমরা একটা ইন্টার দিয়ে কিন্তু গ্যাপ দিতে পারবো, এটা কিন্তু কোনো সমস্যা হবে না। তো এই গ্যাপ দেওয়ার ফলে হবে কি, একটা ইউজার যখন মোবাইলে আমাদের ওয়েবসাইটে ঢুকবে তখন কিন্তু ইজিলি পড়তে পারবে। তো আমরা যারা ম্যাক্সিমামই যে মিস্টেকটা করি সেটা হচ্ছে আমরা কিন্তু এই রুলসটা কিন্তু ফলো করি না। ঠিক আছে, এই রুলসটা ফলো না করার ফলে হয় কি, র্যাঙ্কিংয়ে কিন্তু আমরা আসি না। আমরা কিওয়ার্ড ভালোভাবে রিসার্চ করতে পারি, আমরা ব্যাকলিঙ্ক নিতে পারি ভালো ওয়েবসাইট থেকে, তারপরেও যখন রেজাল্ট আসে না তখন কিন্তু এই মিস্টেকের কারণেই কিন্তু রেজাল্টটা আসে না। ঠিক আছে, এই মিস্টেক না আরও অনেক মিস্টেক থাকতে পারে, তো এটা কিন্তু একটা মিস্টেক। তো আপনারা অবশ্যই এই জিনিসটা ফলো করবেন। তো আমি যদি এটা দেখাই, দেখুন এখানে কিন্তু গ্যাপ দিয়েছি, এখানে একটা গ্যাপ আছে, এখানে কিন্তু একটা গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে। তো এটা যদি আমি মোবাইলের মাধ্যমে দেখতে চাই তাহলে কেমন দেখাবে দেখুন। মোবাইলটা সিলেক্ট করে এখানে বিভিন্ন মোবাইলের মডেল আছে, তো আমি আইফোন 6, 7, 8 দিলাম। আচ্ছা দেখুন মোবাইলে কিন্তু 3 লাইন পর একটা করে গ্যাপ পাওয়া যাচ্ছে। তার মানে ইউজাররা সঠিকভাবে মানে সুন্দরভাবে পড়তে পারবে বা পড়ে বুঝতে পারবে। যদি এই গ্যাপটা না থাকতো তাহলে এই ইফ ইউ কিন্তু এখানে শো করতো, এই পজিশনে শো করতো, তাহলে কিন্তু দেখা যাচ্ছে 2-3 লাইন পড়ার পরে একটা ইউজার পরে লাইন কোনটা বুঝতে পারবে না, একটু কষ্ট হবে। যেহেতু মোবাইলটা অনেক ছোট, তার ভেতরে লেখাগুলো পড়তে একটু কষ্ট হওয়াটাই স্বাভাবিক। এই জন্য একটা ইউজার যেন ভালোভাবে পড়তে পারে সেজন্য আমাদের এই কাজগুলো করতে হবে। যখন একটা ইউজার পড়তে পারবে এবং পড়ে যখন বুঝতে পারবে যে কন্টেন্টটা অবশ্যই হেল্পফুল, তাহলে কিন্তু আমাদের সাইটটা র্যাঙ্ক করবে। কারণ গুগল কিন্তু একটা ইউজারের এক্সপিরিয়েন্স কিন্তু ট্র্যাক করে, সেই ইউজার কি আমাদের কন্টেন্টটা ভালোবাসলো কি না বা আমাদের কন্টেন্টটা ইগনোর করলো কি না সেটা কিন্তু গুগল বুঝতে পারে। যদি কন্টেন্টটা পড়তে একটু কষ্ট হয় তাহলে কিন্তু ব্যাগে যাবে, ব্যাগে গিয়ে কিন্তু আর একটা ওয়েবসাইটে ভিজিট করবে, তখন গুগল বুঝতে পারবে যে এই কিওয়ার্ডে যে এই রেজাল্টটা আসে সেই রেজাল্টটার কন্টেন্টটা বেশি একটা ভালো না, তখন আমাদের ওয়েবসাইটটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। বোঝা গেছে? তো এইভাবে আমরা কাজ করব। আচ্ছা, আরেকটা আমরা অনেকেই মিস্টেক করি, সেটা হচ্ছে আমরা যে কন্টেন্টের ভেতরে ইমেজ ইউজ করি সেই ইমেজটা আমরা হয়তো বা কোথা থেকে ডাউনলোড করে নিই অথবা আমরা ফটোশপে এডিট করে সেই ইমেজটা আপলোড করে দিই। তো এটা হচ্ছে একটা মিস্টেক, কারণ এইভাবে আপনারা কখনোই কাজটা করবেন না। আপনাদের অবশ্যই ইমেজের সাইজটা অনেক কমে আনতে হবে। আচ্ছা, ইমেজ সাইজ কমানোর একটা সোর্স আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমি একটা ইমেজ ডাউনলোড করি এখান থেকে। আচ্ছা, আমি ধরে নিলাম ইয়ার কম্প্রেসারের আমাদের একটা ওয়েবসাইট আছে, আমরা ইয়ার কম্প্রেসারের একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছি। আচ্ছা, এটাই আমরা এই ইমেজটা আমরা ইউজ করব। তো এটা আমরা সুন্দরভাবে আমাদের ফটোশপে এডিট করলাম, এখানে আমাদের ওয়েবসাইটের নাম দিলাম, এখানে কিছু লিখলাম, কালারটা চেঞ্জ করলাম, একটু ইউনিক করার চেষ্টা করলাম। ঠিক আছে, আচ্ছা ইউনিক করলাম আমরা, সব কিছু ঠিক আছে। তো আমরা তারপরে কী করি, আমরা কিন্তু আপলোড করে দিই। আচ্ছা, এখানে দেখুন আমাদের ইমেজের সাইজটা কত। আচ্ছা, ইমেজের সাইজ 678 কিলোবাইট। ঠিক আছে, তো এই ইমেজ 678 কিলোবাইট একটা ইমেজ কিন্তু লোড নিতে একটু সময় হবে। আমরা যদি এই ইমেজটাই লাগাই বা অ্যাড করি আমাদের ওয়েবসাইটে, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটের লোডিং স্পিডটা অনেক স্লো হয়ে যাবে, অনেক সময় নেবে কিন্তু লোড হতে। তো যদি লোড হতে সময় নেয় তাহলে কিন্তু সহজে র্যাঙ্ক করবে না, আমাদের কিন্তু এই ইমেজ সাইজটা কমে দিতে হবে। আচ্ছা, ইমেজ সাইজটা কমানোর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কম্প্রেস jpeg.com এই ওয়েবসাইট যদি ভিজিট করি, তাহলে যদি আমাদের জেপিইজি ফরম্যাট থাকে তাহলে জেপিইজি সিলেক্ট করবো, আর যদি পিএনজি ফরম্যাট থাকে তাহলে পিএনজি সিলেক্ট করব। ঠিক আছে, তো আমাদেরটা যেহেতু জেপিজি, আমরা জেপিজি ইমেজটা আপলোড করব এখন। আচ্ছা, আমরা এই ইমেজটা ডাউনলোড করেছি, এটা আমি আপলোড করলাম। আচ্ছা, দেখুন অলরেডি
79% কিন্তু কমে আসছে সাইজটা। আচ্ছা আমি এটা ডাউনলোড করলাম, দেখুন 140 কেবি হয়ে গেছে। দেখুন ইমেজ কিন্তু কোয়ালিটি কিন্তু ঠিকই আছে, কিন্তু ইমেজের সাইজটা কিন্তু কমে এসেছে। আমি যদি এই ইমেজটা একটু ওপেন করি, আচ্ছা দেখুন 140 কেবি, আগেটা ছিল 678 বা 678-78ই হবে। আচ্ছা কিন্তু ইমেজ সাইজ কিন্তু কমে এসেছে, কিন্তু ইমেজের কোয়ালিটি কিন্তু ঠিক আছে। তো এইভাবে আমরা ইমেজ সাইজটা কমে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারি, তাহলে কিন্তু আমাদের লোডিং স্পিডটা ফাস্ট হবে এবং র্যাঙ্ক করতে সাহায্য করবে। তো আপনারা যারা এই জিনিসটা জানতেন না তাদের অবশ্যই আশা করি হেল্প হলো। তো এইভাবে আপনারা কাজ করুন, আশা করা যায় একটা রেজাল্ট পাওয়া যাবে। তো সবাইকে ধন্যবাদ।